আপনি জেনে অবাক হবেন ১৯৭১ সালে বাংলাদেশের সাথেই মরুর প্রান্তরে আরও একটি দেশ স্বাধীন হয়, তার নাম হচ্ছে কাতার। ব্রিটিশ শাসনের বৃত্ত থেকে বেরিয়ে আসা কঙ্কাল হয়ে যাওয়া দেশটি মাত্র ৫০ বছরেই বিশ্বের সবচাইতে ধনী দেশের তালিকায় উঠে এসেছে। অনেকে বলে থাকেন দেশটির রাজকীয় অবস্থানের পেছনে নাকি প্রাকৃতিক তেলেরই অবদান। আসলে কি তাই? কাতারে প্রথমবারের মতো তেলের খনির সন্ধান মিলে ১৯৪০ সালের দিকে। জরাজীর্ণ দেশটি তখন খানিকটা আশার আলো দেখতে পেলেও মাত্র ২০ বছরে সেই আশার আলো নিভে যায়, অর্থাৎ তেলের খনি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। ফলে কাতারের অর্থনীতি আবার সেই আগের অবস্থায় ফিরে গেল। তেলের খনি শেষ, টাকাও শেষ। তো সব শেষ হয়ে যাওয়ার পর ৭০-এর দশকে এসে কাতারের ভাগ্য আবারও সুপ্রসন্ন হয়। এবার তেলের নয়, বরং সন্ধান পাওয়া গেল প্রাকৃতিক গ্যাসের খনির। আর এই গ্যাসের খনির নাম হচ্ছে দ্য নর্থ ফিল্ড, যা পৃথিবীর সর্ববৃহৎ গ্যাসের খনি। তবে ৭০-এর দশকে প্রাকৃতিক গ্যাসের তেমন একটা কদর ছিল না, আর এর মূল্য তেমন আশানুরূপ ছিল না, কারণ তখন খুব কম মানুষই গ্যাস ব্যবহার করত। বিশেষজ্ঞরাও মত দিল যে এটি দিয়ে খুব একটি লাভ হবে না, আর তাই ফেলে রাখা হলো এই বিশাল গ্যাস ফিল্ডকে। ৯৬ সাল পর্যন্ত কাতারের অবস্থান এরকমই ছিল, এবং কাতারের তৎকালীন আমির গ্যাসকে কোনো মূল্যই দিত না, কারণ তার ধারণা গ্যাস দিয়ে কিচ্ছু হবে না। অতপর তার সন্তান সুচিন্তিতভাবে বাবাকে ক্ষমতাচ্যুত করে ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন খলিফা আল থানি। উদ্দেশ্য এমন নয় যে তিনি পিতার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন, উদ্দেশ্য সৎ ছিল, অর্থাৎ তিনি পিতার অযোগ্য ক্ষমতা থেকে নিজের যোগ্য হাতে ক্ষমতাকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে থাকেন। তিনি গ্যাসের মূল্যটা বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন আজ থেকে ২০ বছর পর এই গ্যাস হবে রত্ন, এবং তিনি প্রচুর বিনিয়োগ করতে থাকেন এই গ্যাসকে তরলীকরণের প্রক্রিয়ার উপরে। উদ্ভাবিত হল এই গ্যাস তরলীকরণ প্রক্রিয়া। উৎপাদন এবং পরিবহন খরচকে তারা এতটাই কমিয়ে আনলো যে যা দেখে বন্ধুরাও ঈর্ষান্বিত হয়, শত্রুরাও ঈর্ষান্বিত হয়। পৃথিবীর আনাচে কানাচে গ্যাসের ব্যবসা শুরু করলো কাতার। বর্তমান বিশ্বে কাতার পৃথিবীর সর্ববৃহৎ তরল গ্যাস রপ্তানিকারক দেশ। তাদের এলএনজি ছাড়া চলে না জার্মান, চলে না ফ্রান্স, চলে না খোদ যুক্তরাষ্ট্র। শুধু গ্যাসের মধ্যেই কি তারা থেমে থাকছে? না, তারা এটি জানতো খনি যে কোনো সময় শেষ হতে পারে। সে কারণেই তারা তাদের এই অর্থকে এমন মাকড়সা জালের মতো বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করা শুরু করে, যা সত্যিই প্রশংসার দাবিদার। রাশিয়ার তেলের খনিতে অংশীদারিত্ব কাতারের। আবার কাতার এয়ারওয়েজ নামে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার নেটওয়ার্কও তারা তৈরি করেছে। বিশ্বের শীর্ষ ব্যাংক এবং শীর্ষ ফুটবল ক্লাবগুলোর মালিকানা সহ তারা তাদের ব্যবসার জালকে এমনভাবে ছড়াতে সক্ষম হয়েছে যে ২০১৬ সালে এসে সমগ্র আরব বিশ্ব তাদের অবরোধ করার পরেও কিছুই করতে পারেনি তাদের। উল্টো সকল অবরোধ উঠিয়ে নিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে অন্যান্য দেশ। তারা তাদের সম্পদ, মেধা, কূটনীতি, রাজনীতি এবং সততাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে কারণে মরুর দেশটি কোনো এক সময় এক ফোঁটা পানি খাবারের জন্য কত সংগ্রাম করত, আর আজ তারা বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসাবে নিজেদের পরিচয় পুরো বিশ্বের কাছে গর্বের সাথে দিচ্ছে, এবং ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে একটি ক্ষুদ্র রাষ্ট্র নিজের যোগ্যতা এবং সততার বলে কতটুকু আসতে পারে। শুরু থেকে পুরো ইউরোপ তাদের বিরুদ্ধে ছিল এই বিশ্বকাপ আয়োজনে, কিন্তু তারা তাদের নীতি থেকে এক পাও টলে যায়নি। না তো মদ হালাল করেছে, না তো অবাধ যৌনচারকে হালাল করেছে, না তো তারা ১ মাসের জন্য তাদের ধর্মকে ভুলে গিয়েছে। তারা তাদের অবস্থানে অটল ছিল। ধারণা করা হয়েছিল ফিফার সকল রেফারিকে টাকা দিয়ে কিনে ফেলবে এবং কাতারকে জয়ী করিয়ে দিবে। অথচ দেখা গেল বিশ্বের সর্বপ্রথম আয়োজক দেশ কাতার, যারা কিনা পরপর ২টি খেলায় নিরপেক্ষ রেফারিংয়ের ভিত্তিতে পরাজিত হয়ে সর্বপ্রথম এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল। কাতারের আমিরের বক্তব্য, সততার সাথে হারলেও সেটা হবে গৌরবের হার। এই জন্যই তো তারা বিশ্বের বুকে সবচেয়ে ধনী রাষ্ট্র হতে পেরেছে এবং নিজেদের গৌরব অর্জন করতে পেরেছে। ওই ১৯৭১ সালে কাতার যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ওই একই সালে
আমরাও স্বাধীনতা অর্জন করেছি, হয়তো আমাদের প্রাকৃতিক সম্পদ তাদের মতো বেশি না হলেও কতটুকু কি আমরা অর্জন করতে পেরেছি সেই প্রশ্নটা হয়তোবা নিজেকেই করা উচিত।